গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা আলোচনা করব সিজারিয়ান সেকশন। অবস্ট্রাকটিভ অ্যান্ড গাইনোকোলজির প্র্যাকটিক্যাল এক্সামের ক্ষেত্রে অপারেটিভ বলে একটা পার্ট থাকে যেখানে প্রায় 20 নম্বর মতো থাকে। তো সেই অপারেটিভসে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সিজারিয়ান সেকশন। তো আজকে আমরা সেটা আলোচনা করব। সো লেটস স্টার্ট। সিজারিয়ান সেকশন করার জন্য প্রথমত আমরা দেখব কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে ফিমেল রাবার ক্যাথেটার ইউজ হয়, sponge holding forceps, scalpel with blade, small artery forceps, Alice tissue forceps, scissor, Doane retractor, Koch's artery forceps, green Armitage forceps, sucker tube, sterile mucus sucker, needle holder with needle and suture material. তো এই 13 রকমের ইনস্ট্রুমেন্ট আমাদের সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে ইউজ হয়। একবার ইনস্ট্রুমেন্টগুলো আমরা দেখে নিই। প্রথমত এটা ফিমেল ইনস্ট্রুমেন্ট ক্যাথেটার, স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ, এটা স্ক্যালপেল উইথ ব্লেড, এটা স্ক্যালপেল, এখানে এটা ব্লেড। তার সঙ্গে সিজার্স, স্মল আর্টারি ফোরসেপ, অ্যালিস টিস্যু ফোরসেপ। দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে এর পয়েন্টগুলো নিয়ে। এটা ডোয়েন্স রিট্র্যাক্টর, যেটা আমাদের ফ্ল্যাপগুলোকে রিট্র্যাক্ট করতে কাজে লাগে। এটার মাধ্যমে আমরা ফ্ল্যাপটাকে টেনে ধরে রাখি, যার ফলে আমাদের যে অ্যাবডোমেনটা সেটা খুলে থাকে। কোচার্স আর্টারি ফোরসেপ, গ্রিন আর্মিটেজ ফোরসেপ, স্টেরাইল মিউকাস শাকার, সুচার ম্যাটেরিয়াল, এটা স্টেরাইল থাকে, পুরো ভিতরেই থাকে, আর নিডল হোল্ডার। এবার হচ্ছে ইন্ডিকেশন, কি কি ক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশন করব। নর্মালি আমাদের যা পেশেন্ট আসে, পেশেন্টে অনেকে বলে আমরা নর্মাল ডেলিভারি করাতে চাই, সিজারিয়ান করতে চাই না, কিন্তু অনেক সময় সমস্যার জন্য আমাদের সিজারিয়ান সেকশন করতে হয়। কিন্তু সেক্ষেত্রে পেশেন্টে অনেকে মনে করে যে ডাক্তাররা টাকা ইনকাম করার জন্য সিজার করছে বা সামথিং, এরকম একটা নেগেটিভ পাবলিসিটি হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমাদের যখন আমরা দেখি পেশেন্টের যদি একটু নর্মাল হালকাও যদি কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে ডাক্তারের প্রথম ডিউটি হয় সমস্যাটাকে যতটা সম্ভব দূরে করা, এবং সেটার জন্য নর্মাল ডেলিভারি থেকে সিজারিয়ান সেকশনটা বেশি প্রিফার করা হয়। তার ফলে মা এবং বাচ্চা দুজনেরই সুস্থ থাকার প্রবণতাটা বেশি বাড়ে। তো ইন্ডিকেশন আমরা দেখে নিই কি কি ইন্ডিকেশন। প্রথমত কমন ইন্ডিকেশন কি কি হতে পারে। সেফালোপেলভিক ডিসপ্রপোর্শনের জন্য হতে পারে। পোস্ট সিজারিয়ান সেকশন, এর আগে কোনো সিজারিয়ান সেকশন হয়েছিল, সেক্ষেত্রে আমাদেরকে সিজারিয়ান সেকশনই করতে হবে, কারণ সেক্ষেত্রে যখন যদি নর্মাল ডেলিভারি করতে যায়, সেক্ষেত্রে পুরোনো যে সিজারিয়ান সেকশনের জায়গা, সেই জায়গাটা রাপচার হওয়ার সম্ভাবনা বাড়ে। সেই জন্য আমাদের একবার সিজারিয়ান সেকশন হয়ে গেলে তার পরবর্তীতে সিজারিয়ান সেকশনই করতে হয়। এছাড়া ফিটাল ডিস্ট্রেস, প্লাসেন্টা প্রিভিয়া, ম্যাল প্রেজেন্টেশন এবং ম্যাল পজিশন, অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন। আর অ্যাবসলিউট ইন্ডিকেশন কি কি। সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, সিভিয়ার সিপিডি এবং কন্ট্রাক্টেড পেলভিস, কার্সিনোমা অফ সার্ভিক্স, মাস ইন দ্য পেলভিক, যেটা ফাইব্রয়েড থাকার জন্য হতে পারে। আর এছাড়া ভ্যাজাইনাল স্টেনোসিস, সেপ্টাম আর অ্যাট্রিসিয়ার ক্ষেত্রেও আমরা সিজারিয়ান সেকশন করব। এবার সিজারিয়ান সেকশন টাইপস। প্রথমত দুই রকম ভাবে সিজারিয়ান সেকশনের টাইপটা আমরা ডিসকাস করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ দ্য ইনসিশন, কোথায় আমি ইনসিশন দিচ্ছি তার উপর ডিপেন্ড করে আমার দুটো হয়। একটা হচ্ছে লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন, যেটা হচ্ছে এলএসসিএস, আর একটা হচ্ছে ক্লাসিক্যাল বা আপার সেগমেন্ট সিজারিয়ান সেকশন। আপার সেগমেন্ট অতটা বলা হয় না, মেনলি ক্লাসিক্যালি বলা হয়। আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ অপারেশন। টাইম অফ অপারেশনের উপর ডিপেন্ড করে এটা দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইলেকটিভ আর একটা হচ্ছে এমার্জেন্সি। এবার আসবো আমরা স্টেপস অফ লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন যেটা। তো এক্ষেত্রে প্রথমে তো প্রি অপারেটিভ কিছু স্টেপস আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। প্রি অপারেটিভ স্টেপসের ক্ষেত্রে আমি পজিশন, যে বাচ্চা মায়ের পজিশন সেটা দেখবো, সেটা সুপাইন হতে হবে এবং 15 ডিগ্রি টিল্ট হয়ে থাকতে হবে লেফট সাইডে, যাতে সুপাইন হাইপোটেনশন সিনড্রোম যেটা হয় সেটা যাতে অ্যাভয়েড করা যায়। এছাড়া আমরা ফিটাল হার্ট সাউন্ডটা আরেকবার চেক করে নেব ওটি টেবিলে ওঠার আগে। অ্যানাস্থেসিয়া দেবো, স্পাইনাল, এপিডুরাল বা জেনারেল অ্যানেস্থেসিয়া, তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করা যায়। এরপর হচ্ছে ক্যাথেটারাইজেশন উইথ রাবার ক্যাথেটার ফর এভাকুয়েশন অফ দ্য ব্লাডারের এভাকুয়েশনটা করে নেবো। তার জন্য আমাকে ক্যাথেটারাইজেশন করতে হবে। আর একটা হচ্ছে অ্যান্টিসেপটিক ড্রেসিং অ্যান্ড ড্রিপিং, ওর জায়গাটা আমি যেখানে ইনসিশন দেবো সেই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে। এবার হচ্ছে ওপেনিং অফ দ্য ক্ষেত্রে আমি প্রথমে একটা স্কিন ইনসিশন দেবো। এবার স্কিন ইনসিশন সাধারণত দুই রকম দেওয়া যায়। একটা হচ্ছে ফ্যানেনস্টিয়াল স্কিন ইনসিশন আর একটা হচ্ছে জন কোয়ের ইনসিশন। এবার মেনলি আমরা
ফ্যারেন্সিয়াল ইনসিশনটা দিয়ে থাকি। আর এটা কি, এটা 3 সেন্টিমিটার অ্যাবভ দ্য সিম্ফাইসিস পিউবিস দেওয়া হয় অ্যাট দ্য লেভেল অফ পিউবিক হেয়ার লাইন। পিউবিক হেয়ার লাইনের থেকে 3 সেন্টিমিটার ওপরে, যে পিউবিক সিম্ফাইসিসের 3 সেন্টিমিটার ওপরে দেওয়া হয়। এবার হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু লেয়ার সাপ্লি ডাইসেক্ট করব রেক্টা শীটটা অবধি পৌঁছানোর জন্য। রেক্টা শীট আমার প্রথম যে মাসেলসটা আসবে সেটা জন্য তার অবধি আমি কাট দিলাম। এরপরে রেক্টা শীটটাকে কাটা হবে একদমই শার্প ইনসিশনের মাধ্যমে। এবার ওখানে কি এক্সটার্নাল যে অবলিক অ্যাপোনিউরোসিস আর ফিউজড অ্যাপোনিউরোসিস অফ দ্য ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসল, এই তিনটের কে আলাদা করা হবে, এই মানে দুটোকে আলাদা করা হবে। এবার হচ্ছে রেকটাস মাসল আর পিরামিডিলিসটাকে ল্যাটারালি টেনে আমরা সেটাকে রিট্রাক্ট করব এবং সেটাকে বড় করব। এরপরে ট্রান্সভার্স ফ্যাসিয়া উইথ পেরিটোনিয়াল ফ্যাট আর ডাইসেক্টেড টু রিচ দ্য পেরিটোনিয়াম হুইচ ইজ ওপেন্ড ভেরি কেয়ারফুলি বাই লিফটিং উইথ 2 আর্টারি ফোরসেপ। এবার দুটো আর্টারি ফোরসেপ দিয়ে আমরা যে পেরিটোনিয়ামটাকে আছে পেরিটোনিয়ামটাকে বড় করব এবং তার ফলে আমার যে মানে প্রিপেরিটোনিয়াম ফ্যাট আছে সেগুলোকে আগে আমাকে সরাতে হবে এবং ট্রান্সভার্সালিস ফ্যাসিয়া যেটা আছে সেটাকে আমাকে সরাতে হবে। এবার আমার অ্যাবডোমেন তো ওপেন হয়ে গেল। এবার অ্যাবডোমেন ওপেন করার পর আমি কি করব, প্রথমেই আমাকে ডোয়েন্স রিট্রাক্টরটাকে ইন্ট্রোডিউস করতে হবে। কি জন্য? লোয়ার কাট মার্জিন অফ দ্য অ্যাবডোমিনাল উন্ডটাকে রিট্রাক্ট করার জন্য, যেটা বড় করার জন্য, আমি যেটাকে ধরে রাখবো চারিদিকে এবং তার ফলে আমি ভিতরে পৌঁছাতে পারবো। এরপরে কি করব, প্যাকিং উইথ ময়েস্ট স্পঞ্জ করব। ময়েস্ট স্পঞ্জ যেটা আমরা প্যাকিং করে দেবো, স্পঞ্জ ঢুকিয়ে দেবো ওখানে। এরপরে fundus is palpated and position of the round ligament are identified to see whether the uterus is rotated or not. এবার যদি রোটেটেড হয়ে থাকে সেক্ষেত্রে আমি সেটাকে কারেক্ট করব। এরপরে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট is identified by the presence of the loose peritoneum in the lower part of the uterus and above the upper margin of the bladder. এবার আমি লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যেটা যে জায়গায় আমি এবার ইনসিশন দেবো সেই জায়গাটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। সেটা আমি কিভাবে আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে লুজ পেরিটোনিয়াম আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। যদি সেখানে থাকে তবে সেটা আমি বুঝবো যে সেটা লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস এবং আপার মার্জিন অফ দ্য ব্লাডার। কারণ ব্লাডারের নিচে যদি চলে যায় সেক্ষেত্রে ব্লাডারে আমার ইনসিশন যাওয়ার সম্ভাবনা আছে। সেহেতু আমাকে সেটাকে ভালো করে আমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে যে আমি কোথায় ইনসিশনটা দেব। তাহলে আমার অ্যাবডোমেন ওপেন হয়ে গেল পুরোপুরি, আমার পেরিটোনিয়াম দেখা, এবার লোয়ার সেগমেন্ট আমি পেয়ে গেলাম। এবার আমাকে দিতে হবে ইউটেরাসের ইনসিশন। সো ইউটেরাস ইনসিশন, এবার ইউটেরাস ইনসিশন কি করে দেবো, প্রথমত লুজ পেরিটোনিয়ামটাকে ভালো করে ধরবো এবং তার উপরে ট্রান্সভার্সলি একটা স্ক্যালপেল বা সিজার দিয়ে আমরা ইনসিশন দেবো। এরপরে ব্লাডার ইজ জেন্টালি সেপারেটেড বাই ব্লান্ট অর শার্প ডাইসেকশন। শার্প বা ব্লান্ট ডাইসেকশন এর মাধ্যমে আমি ব্লাডারটাকে সেপারেট করব, ব্লাডারকে আমরা নিচে নামিয়ে দেবো। এরপরে এর স্মল ট্রান্সভার্স ইনসিশন ইজ মেড ইন দ্য ইউটেরাইন ওয়াল ইন দ্য মিড লাইন উইথ রিপিটেটিভ শ্যালো স্ট্রোক আনটিল দ্য মেমব্রেন আর সিন বাই টেকিং কেয়ার। আমি ভালো করে একটা স্মল ইনসিশন তো প্রথমে ইউটেরাইন ওয়ালে দেবো। ইউটেরাইন ওয়ালে স্মল ইনসিশন দেওয়ার পর যে রিপিটেটিভ শ্যালো স্ট্রোকের মাধ্যমে আমি হচ্ছে মেমব্রেনগুলোকে চেক করবো যে মেমব্রেনগুলো দেখা যাচ্ছে কি না। এরপরে টু ইন্ডেক্স ফিঙ্গার আর ইন্ট্রোডিউস ইনসাইড দ্য ইউটেরাইন ওয়াল অ্যান্ড দ্য ইনসিশন ইজ এক্সটেন্ডেড ল্যাটারালি। এবার দুটো যে আমার ইন্ডেক্স ফিঙ্গার আছে, ইন্ডেক্স ফিঙ্গারকে দিয়ে আমি যে ইউটেরাসের ওপর যে ইনসিশন দিচ্ছি সেটাকে আমি ল্যাটারালি বড় করব, তার ফলে আমার বেবি বেরিয়ে আসার চান্স বাড়বে। তো আমার ইউটেরাইন ইনসিশন হয়ে গেল, ইউটেরাইন আমি বড় করে নিয়েছি। এরপর হচ্ছে ডেলিভারি অফ দ্য বেবি। ডেলিভারি অফ দ্য বেবির ক্ষেত্রে কি, আমি প্রথমে ডেলিভারি অফ দ্য হেড হবে। প্রথমে আমার মাথার ডেলিভারি হবে। মাথার ক্ষেত্রে কি হবে, রাইট হ্যান্ড স্লিপ ইনটু দ্য ইউটেরাইন ক্যাভিটি বিটুইন সিম্ফাইসিস পিউবিস অ্যান্ড দ্য ফিটাল হেড। ফিটাল হেড এবং সিম্ফাইসিসের পিউবিসের মধ্যে আমি আমার রাইট হ্যান্ডটা ঢুকিয়ে দেবো এবং তারপরে ডোয়েন যে রিট্রাক্টর আছে সেটা আমি রিমুভ করে নেব। এরপরে হেড ইজ ডেলিভার্ড বাই হুকিং উইথ দ্য ফিঙ্গার অ্যান্ড গিভিং ফান্ডাল প্রেসার। ফান্ডাল প্রেসারে আমরা যে
পেটের ওপরের দিকে আছে সেখানে চাপ দেবো, তার ফলে আমার যে ফিঙ্গারের মাধ্যমে যেটা হুকিং করেছি সেটা দিয়ে আমি যদি তুলি সেক্ষেত্রে বাচ্চা মাথাটা বেরিয়ে আসবে। এরপরে shoulders are delivered using the gentle traction and fundal pressure. The rest part are delivered slowly. এরপরে কি মাথা বেরিয়ে আসলো, মাথা বেরিয়ে আসার পর প্রথমে আমার তারপরে শোল্ডারটা বেরিয়ে আসবে, শোল্ডার বেরিয়ে আসার পর তারপরে আমার ধীরে ধীরে বাকি গোটা বডিটা বেরিয়ে আসবে। নেক্সট হচ্ছে বেবি শিফট টু দ্য মাদার্স চেস্ট, আম্বিলিকাল কর্ড ইজ কাট বিটুইন দ্য টু ক্ল্যাম্পস। প্রথমত বাচ্চা ডেলিভারি হওয়ার প্রায় 50 থেকে 60 সেকেন্ড বা 70 সেকেন্ড একটু আমাকে ডিলে করতে হবে, এবং তার মধ্যে আমি আম্বিলিকাসের উপর দুটো ক্ল্যাম্প লাগাবো এবং দুটো ক্ল্যাম্পের মাধ্যমে মাঝখানে আমি আহ, এটাকে আম্বিলিকাল কর্ডটাকে কেটে দেবো। আর তার আগে বাচ্চা ডেলিভারির আগে প্রথমে আমি মায়ের চেস্টের উপর নিয়ে যাবো এবং মাকে দেখাবো যে মা তুমি দেখো কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, সেটা মাকে আমি শো করব। এরপরে আমার আম্বিলিকাল কর্ড কাটা হয়ে গেল। এরপরে আমাদের অক্সিটোসিন চলবে, অক্সিটোসিন 10 ইন্টারন্যাশনাল ইউনিট আইএম দেবো, একদম ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে সেটা দিতে হবে। প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেন্স আর রিমুভ থ্রু ট্র্যাকশন of the cord gently by the right hand while pushing the uterus towards the umbilicus within the left hand। এবার বাচ্চা বেরিয়ে গেল, এবার প্লাসেন্টা এবং অন্যান্য মেমব্রেন যেগুলো আছে সেগুলো আমি বের করে নেব। তারপরে সেটা বাকি যেগুলো থাকলো সেটাকে আমি লেফট হ্যান্ড দিয়ে পুশ করে সেটাকে বের করে নেব। এবার হচ্ছে এখানে চারটে ফোরসেপস ইউজ আমরা করব। দুটো হচ্ছে দুটো অ্যাঙ্গেলের জন্য করব, একটা ওপরে ফ্ল্যাপের জন্য করব আর একটা নিচের ফ্ল্যাপের জন্য করব। দুই দিকের দুটো, একটা ওপরে একটা নিচে, তার ফলে চারটে যে আর্টারির মাধ্যমে আমাদের যে বড় একটা হোল হয়েছিল সেখান থেকে আমার বাচ্চা বেরিয়ে আসলো। এর জন্য আমার চারটে প্রধানত আর্টারি ফোরসেপস ইউজ করা হবে। এরপরে নেক্সট হচ্ছে ইউটেরাইন উন্ডটাকে রিপেয়ার করব, তারপরে ক্লোজার অফ দ্য অ্যাবডোমেন করব, তারপরে ভ্যাজাইনা ইজ ক্লিনড অ্যান্ড সার্ভড অ্যান্ড এক্সামাইন্ড ওয়েদার দেয়ার ইজ আনডিউ ব্লিডিং পার ভ্যাজাইনা। এবার অ্যাবডোমেন ক্লোজ করার পর ভ্যাজাইনা চেক করব যে ভ্যাজাইনার ওখানে কিছু ব্লিডিং হচ্ছে, পার ভ্যাজাইনা ব্লিডিং হচ্ছে কিনা সেটা চেক করে নেবো, এবং দ্যাটস ইট, আমার যে অপারেশন সেটা সাকসেসফুল। তো কিছু ছবি দেখে নিই। ছবিগুলো আমি আমাদের কলেজের ফ্যাকাল্টি ডক্টর অরূপ মাঝির বই থেকে পেয়েছি। প্রথমে মায়ের ওটি টেবিলে রাখা হলো, তারপরে ট্রান্সভার্স স্কিন ইনসিশন দেওয়া হলো, যেটা ওই যে ফফেনস্টাইন ইনসিশন। দেন হচ্ছে রেক্টাস শীথ ইনসাইজ করা হলো এবং রেক্টাস মাসল থেকে সেপারেট করা হলো। তারপরে হচ্ছে পেরিটোনিয়াম ক্যাভিটি তে ইন্টার করে কাট করে সেটাকে যে এক্সট্রা পেরিটোনিয়াম ফাঁসা আছে সেগুলোকে কাটা হচ্ছে এই জায়গায়। এরপরে কি ডোয়েন্স রিট্রাক্টরটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই যে ডোয়েন্স রিট্রাক্টর আমার নিচের ফ্ল্যাপটাকে বড় করার জন্য, এবং লোয়ার কাট মার্জিন অফ দ্য প্যারেটাল ইনসিশন দেওয়া হচ্ছে, লোয়ার সেগমেন্ট ট্রান্সভার্স কাট করা হচ্ছে স্ক্যালপেল দিয়ে। নেক্সট ইউটেরাইন ক্যাভিটিটা ওপেন করা হলো, এখানে ইউটেরাইন ক্যাভিটি ওপেন হয়ে গেল। ফিটাল হেড আমার দেখা যাচ্ছে, কালো কালো এই যে ফিটাল হেড এটা দেখা যাচ্ছে। এবার আমি হুকিং এর জন্য রাইট হ্যান্ডটা ঢুকিয়ে দিয়েছি, রাইট হ্যান্ড এখানে আমার ঢুকে গেছে, মাথা দেখা যাচ্ছে, মাথা এবার বেরিয়ে আসবে। এরপর বেবির ডেলিভারি অফ দ্য হেড হচ্ছে, ডেলিভারি অফ দ্য হেড হওয়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে সাকার ঢুকিয়ে দিতে হবে, যাতে যে আম্বিলিকাল ফ্লুইড যে অ্যামনিওটিক ফ্লুইড গুলো আছে, যেটা যদি বাচ্চার মুখের ক্ষেত্রে সেগুলো থাকে সেগুলো বেরিয়ে আসবে সহজে। বেবির কমপ্লিট বাথ হয়ে গেল। তারপরে দ্য প্লাসেন্টা অ্যান্ড দ্য মেমব্রেনস আর ডেলিভার্ড, প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেন এগুলো বের করে নেওয়া হলো। and the upper and the lower margin and two angles of the uterine wound are visible, এই যে দেখতে পাচ্ছি আমরা ভিজিবল পুরোপুরি উনটা। এবার আমার উনটাকে রিপেয়ার করা স্টার্ট করা হবে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল দিয়ে আমি উনটাকে রিপেয়ার করতে 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 আসবো। এবার আমার রিপেয়ার অফ দ্য ফার্স্ট লেয়ার ডান, ফার্স্ট লেয়ারে আমার রিপেয়ার হয়ে গেছে। তারপরে এবার সেকেন্ড লেয়ার কমপ্লিট হলো। এরপরে ভিসেরাল পেরিটোনিয়াম রিপেয়ার করা হলো, তারপরে একটা শীত রিপেয়ার করা হলো, অ্যান্ড লাস্টে আমার স্কিন রিপেয়ার করা হয়। এবার কমপ্লিকেশনস অফ সিজারিয়ান সেকশন। এবার সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশনস আসতে পারে?
প্রথমত প্রি অপারেটিভ কিছু কমপ্লিকেশনস আছে। প্রি অপারেটিভ কমপ্লিকেশনস এর ক্ষেত্রে পিপিএইচ যে হ্যামারেজ হতে পারে, ইনজুরি থাকতে পারে। পিপিএইচটা এটা ভুল লেখা আছে, পিপিএইচ হবে না, নরমাল হ্যামারেজ হতে পারে, ইনজুরি হতে পারে, ডিফিকাল্টি ইন ডেলিভারি অফ দ্য ফিটাস হতে পারে, ডিফিকাল্টি ইন ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা হতে পারে, অ্যাসপিরেশন নিউমোনাইটিস হতে পারে এবং অ্যানাস্থেটিক কমপ্লিকেশনস হতে পারে। এছাড়া পোস্ট অপারেটিভ হতে পারে। এবার পোস্ট অপারেটিভের ক্ষেত্রে দুটো হতে পারে, একটা হচ্ছে ইমিডিয়েট হতে পারে আর একটা হচ্ছে ডিলেড হতে পারে। ইমিডিয়েটের ক্ষেত্রে কি কি হতে পারে? শক বা হাইপারটেনশন হতে পারে, হ্যামারেজ, পিপিএইচ যেটা, এবার এক্ষেত্রে হ্যামারেজ যেটা সেটা পিপিএইচ এর জন্য হতে পারে, রেক্টাস শীথ হেমাটোমা হতে পারে, বড লিগামেন্ট হেমাটোমা হতে পারে, সেপসিস হতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এর জন্য হতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, থ্রম্বো এম্বোলিক ফিনোমেনন দেখা যেতে পারে, প্রবলেম রিলেটেড টু স্কিন উন্ড হতে পারে এবং ব্রাস্ট অ্যাবডোমেন হতে পারে। আর ডিলেটের ক্ষেত্রে কি কি হতে পারে? ক্রনিক পেলভিক পেন হতে পারে, ইনসিশনাল হার্নিয়া হতে পারে, ইউটেরাইন স্কার রাপচার ইন ফিউচার প্রেগন্যান্সি হতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে এবং প্লাসেন্টা প্রিভিয়া ইন দ্য নেক্সট প্রেগন্যান্সিতে হতে পারে। অর্থাৎ এর জন্য আমার নেক্সট প্রেগন্যান্সিটাও হ্যাম্পার হতে পারে। সো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট আমরা আরো একটি কোনো ইম্পর্টেন্ট টপিক আসবো যেটা অপারেটিভের জন্য। সো থ্যাংক ইউ।